আসসালামু আলাইকুম। ইসমত মিলে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সংস্কার নিয়ে ঐকমত্য পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11টায় এই বৈঠক শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে শুরু হওয়া এই বৈঠকে 30টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হলেও সাংবিধানিক কিছু মৌলিক বিষয়ে তারা সিদ্ধান্তে আসতে পারছেন না। বৈঠকের শুরুতেই রাখা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ রাষ্ট্রের স্বার্থে সকলকে কিছুটা ছাড় দিয়ে জাতীয় সনদের জায়গায় পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা যেন অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন সংযোজনের মধ্য দিয়ে আমরা অভিষ্ট লক্ষ্য অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছতে পারব। ফরেন সার্ভিস একাডেমিতে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আজকে বৈঠকে কোন কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন এবং আর কি কি বিষয়ে আলোচনা হচ্ছে? আসলে সকাল থেকে শুরু হয়েছে, যে সংবাদ দিয়ে আপনি বলছিলেন, শুরু হয়েছে বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের এবং বিএনপি, জামায়াত, এনসিপি সহ প্রায় 30টি দলের রাজনৈতিক প্রতিনিধি নেতারা উপস্থিত রয়েছেন এই বৈঠকে। যথারীতি আসলে দীর্ঘ প্রায় বলা যায় যে 2 মাস থেকে এই আলোচনা চলছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এর আগে প্রথম আলোচনাটি হয়েছিল সংসদ ভবনের এলডি হলে। এরপর থেকে এইখানে শুরু হয়েছে এবং মাঝখানে 2 দিন বিরতি দিয়ে আজকে বৈঠক চলছে এবং বৈঠকের যে আলোচ্য সূচি আপনি জানতে চেয়েছেন, সেই আলোচ্য সূচিগুলোর মধ্যে রয়েছে আজকে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা এবং রয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটাকে বলা হচ্ছে এনসিসি, যেটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতদ্বৈততা রয়েছে। সেই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে আজকে কথা হতে পারে এবং আলোচ্য সূচির মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অর্থাৎ সংবিধানের যে মূলনীতিগুলো পরিবর্তনের কথা বলা হচ্ছে তার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়েও আলোচনা হয়েছিল এর আগে। অর্থাৎ বলা যায় যে এর আগের যে আলোচনাগুলো হয়েছিল সেই আলোচনারই কিছুটা যে অসমাপ্ত জায়গাগুলো, সেটি আসলে মূলত আলোচনা হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে এই আলোচনাগুলো হচ্ছে। কারণ রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় তাদের মতদ্বৈততা, যেটি বলছিলেন, সেই মতদ্বৈততা সৃষ্টি হয়েছে। সেই জায়গাগুলোতে কিভাবে কমিয়ে এনে একটা জায়গায় আনা যায়, সেটাই আসলে মূল লক্ষ্য। এছাড়াও আজকের আলোচ্য সূচির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, অর্থাৎ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, যেটিকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বারবার বলা হচ্ছে। সেক্ষেত্রে পুরনো যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে একেবারে প্রকাশ্যে সংসদে হাত তুলে, সেই পদ্ধতির বিলোপের কথা বলছেন, কিন্তু পরবর্তীতে কিভাবে যে নতুন পদ্ধতি হবে সেই বিষয়ে আসলে আলোচনা এর আগেও হয়েছিল, কিন্তু সেই আলোচনায় আসলে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বক্তব্য দেয়, একমতে আসা যায়নি। এছাড়াও রয়েছে নারী প্রতিনিধিত্ব, অর্থাৎ নারীদের প্রতিনিধিত্ব কিভাবে হবে সেই বিষয়গুলো আলোচনা আসবে। যদি সংবিধান ও রাষ্ট্রের মূলনীতির কথা বলে, যে আলোচনাটি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি যে রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য যে জায়গাটিতে দেখা যায়, সেটা হচ্ছে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এই ইস্যুটিতে। এবং এখানে সিপিবি সহ অনেক দলগুলো 72 সংবিধানের কথা বললেও এনসিসি এবং বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দল কিন্তু সেই 72 সংবিধানে ফিরে যেতে বা সেই জায়গাতে তাদের মত পার্থক্য রয়েছে সব মিলিয়ে। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথাও যদি বলে, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনটা কিভাবে হবে, সংখ্যানুপাতিক হারে হবে না ভোটের অনুপাতে হবে, সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। সুশাসন প্রতিষ্ঠায় অতীতে পুলিশকে যেভাবে ডিমোরালাইজড করা হয়েছিল, পুলিশ পুনর্গঠনের পর আগামীতে তা হবে না বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। রাজধানীর বনানীতে একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং ইউএন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম আয়োজিত পুলিশের আধুনিকীকরণ বিষয়ক আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, পুলিশ ক্ষমতার কেন্দ্র হতে চায় না, সহযোগিতামূলক ভূমিকা রাখতে চায়, আগামীতে ইতিবাচক থাকতে চায়। তিনি আরও বলেন,
পুলিশ পুনর্গঠনের পর আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে পুলিশ সহযোগিতা করতে চায়। গণমানুষের সাথে যোগাযোগ ও ব্যবহারের দিক থেকেও পরিবর্তিত হতে চায় পুলিশ। Maintaining law and order. It is about upholding justice, human rights, and dignity. This is an unfortunate reflection of how governance is undermined at the core. Due to requests, interference, etc., justice in personal administration is often compromised, leaving the remaining personnel feeling aggrieved and demoralized. It erodes the administrative ethos. Ladies and gentlemen, we will work together. বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় রাজনৈতিক নেতাদের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। আজ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুইজন পালিয়ে থাকা যে রাজনীতিবিদ, একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু, এই দুইজন তাদের লিখিত বক্তব্য আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা পর্যালোচনা করেছি। আমরা সব কিছুই তদন্ত করছি, এটা ফাইনাল রিপোর্টে আপনারা সবই দেখতে পাবেন। এটা যেহেতু চূড়ান্ত একটা জাতীয় তদন্ত কমিশন, এরপরে কোনো কমিশন হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। কাজেই আমরা ফাইনাল উত্তর দিয়ে যাব আপনাদেরকে যে কি ঘটেছিল তখন। ২১ দফা দাবিতে রংপুর কারমাইকেল কলেজে চতুর্থ দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে। একই সাথে প্রশাসন বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কলেজের মেন গেটে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা জানান, যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কারমাইকেল কলেজে আসবেন না কিংবা দাবি মেনে নেবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে কলেজের বাইরে লালবাগ এলাকায় সেনা সদস্য ও পুলিশ অবস্থান নিয়েছে। শাটডাউন কর্মসূচির কারণে কাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা কেন্দ্র নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। রংপুরের কারমাইকেল কলেজ ক্যাম্পাসে আছেন আমাদের রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট AK মইনুল হক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আমি এখন রংপুর কারমাইকেল কলেজের প্রধান গেটে আছি। এখানে প্রায় 2 ঘন্টা ধরে শিক্ষার্থীরা অবস্থান করে চতুর্থ দিনের মতো শাটডাউন কর্মসূচি তারা পালন করছে। আমরা দেখেছি প্রায় ঘন্টাখানিক আগে এখানে রংপুরের পুলিশ কমিশনার, সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার, রংপুরের জেলা প্রশাসক এবং শিক্ষা কর্মকর্তারা এখানে এসেছিলেন এবং কারমাইকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোস্তাফিজুর রহমান কে সাথে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে তারা আসেন এবং এখানে আনুষ্ঠানিক কিছু কথা বলেন। সেই কথাগুলো হলো যে আগামীকাল থেকে যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু, আর কারমাইকেল কলেজ যেহেতু একটি কেন্দ্র, এইচএসসি পরীক্ষা কেন্দ্র, যাতে করে নির্বিঘ্নে এই পরীক্ষা, পাবলিক পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে, এ কারণে তারা শিক্ষার্থীদের প্রতি একটা আহ্বান জানিয়েছে এবং সেই আহ্বানের কারণে শিক্ষার্থীরা যেন আন্দোলন তারা যেন কাল থেকে ক্যাম্পাসে না করেন, এ ধরনের একটি তারা আলোচনা করেছেন এবং সেই সাথে তারা আশ্বস্ত করেছেন যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের সঙ্গে দ্রুত বৈঠক হবে। এরপরেই প্রশাসনের লোকজন এখন অধ্যক্ষ রুমে অবস্থান করছেন এবং সেখানে এই ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলাপ করার পরেই হয়তো জানা যাবে যে এই শাটডাউন কর্মসূচি থাকবে না তারা স্থগিত করবে। এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ রংপুর কারমাইকেল কলেজ থেকে। মিলি, জানছিলাম কারমাইকেল কলেজে আন্দোলনের খবর। আবারও বাড়ছে চালের দাম, কেজিতে বেড়েছে 6 থেকে 7 টাকা। এই বিষয়ে জানতে যাচ্ছি দিনাজপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন। ফারুক, চালের দাম হঠাৎ কেন বেড়েছে এবং এ ব্যাপারে কি বলছেন ক্রেতারা? মিলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি
আপনার দিনাজপুরের যেটি সবচেয়ে বড় চালের মোকাম বাহাদুর বাজারে। আমি এই আপনার বাহাদুর বাজারে যে সমস্ত পাইকারি ব্যবসায়ী রয়েছেন, খুচরা ব্যবসায়ী রয়েছেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আপনার এই ঈদের পর থেকে কিন্তু আপনার চালের দাম হঠাৎ করেই বেড়ে গেছে, অথচ কিন্তু এখন কিন্তু ভরা মৌসুম চলছে। মৌসুমে অর্থাৎ আপনার ইরিবড় মৌসুম চলছে, বাজারে কিন্তু পর্যাপ্ত আপনার ধানের সরবরাহ রয়েছে। এরপরেও কেন আপনার কেজিতে 6 থেকে 8 টাকা করে দাম বেড়েছে? সব কিছু মিলিয়ে কিন্তু আপনার দাম বাড়ার কারণে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে মিনিকেট বর্তমানে কিন্তু 3500 থেকে 3700 টাকা করে 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে। আর বিয়ার বিয়ার 28 রয়েছেন, বিয়ার 29 চাল রয়েছেন, এটা আপনার 3050 থেকে 3300 টাকা বিক্রি হচ্ছে। সব কিছু মিলিয়ে এখানে আপনাকে একটি কথা বলে রাখতে চাই যে আপনার যারা পাইকার রয়েছেন এবং খুচরা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন কিন্তু প্রশাসনের নজরদারি না থাকার কারণে কিন্তু হঠাৎ করে চালের দাম বেড়েছে। আরেকটি জিনিস পাইকাররা বলছেন যে এলসি করা হলে হয়তো এই চালের দাম একটু মানে কমে আসতে পারে। তো সবকিছু দর্শক, জানছিলাম চালের দাম। শুক্রবার থেকে ধামরাইতে শুরু হচ্ছে শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসব। বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ এই রথযাত্রায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। 400 বছরের ঐতিহ্য হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় এই উৎসব ঘিরে এলাকা জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় এই রথযাত্রা। উৎসব ঘিরে শ্রী শ্রী যশোমাধবের রথটিকে সাজানো হয়েছে নতুন করে। রথের গায়ে পড়েছে রং তুলির আঁচড়। প্রায় 40 ফুট উঁচু এবং 20 ফুট চওড়া কাঠের তৈরি এই রথের চারপাশে খোদাই করা হয়েছে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি। রথের কাজ করি বছর একবার, খুব ভালো লাগে। শেষ মুহূর্তে যে কিছু লোকসের কাজ আছে বা লতা পাতা এগুলো আছে, গোলাপ ফুল আছে, এগুলো আমরা ডিজাইন করে থাকি। হিন্দু ধর্মমতে অবতার জগন্নাথ, জ্যেষ্ঠ ভাই বলরাম এবং বোন সুভদ্রা রথে চড়ে যাবেন মাসির বাড়ি। এই ত্রিমূর্তিধারী রথ টেনে পুণ্যলাভের আশায় শোভাযাত্রায় অংশ নেবেন সনাতন ধর্মের অনুসারীরা। রথযাত্রা ঘিরে আয়োজন করা হয়েছে মাসব্যাপী মেলার। রথযাত্রার যে কাশি বলে আমরা যেটাকে রশি, সেটাও আমাদের স্থানীয় মাঝি সম্প্রদায়ের লোকজন এটা তৈরি করে দিয়ে গেল। আমরা আশা করি অন্যান্য বারের মতোই এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা আমাদের এই উৎসব পালন করতে পারব। রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব বা এই রথযাত্রাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের মন্দির কর্তৃপক্ষ এটি নিয়ে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। 8 দিন মাসির বাড়ি অবস্থান শেষে 9 দিনের মাথায় দশমীর তিথিতে উল্টো রথযাত্রায় প্রত্যাবর্তনের মাধ্যমেই পরিসমাপ্তি হবে ধর্মীয় এই আনুষ্ঠানিকতার। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।